ঢাকা শহরটা ধুলোয় মিশ্রিত একটা অবস্থা, এত যানজট। আমার পরিস্থিতিটা এতটাই যে খারাপ, এখানে থাকার মতো ইচ্ছে আমার একদমই ছিল না। আজকে হয়তো পরিস্থিতির শিকার হয়ে এই ঢাকা শহরে আসতে বাধ্য হয়েছি। কাজে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাতে একটা চিরকুট নিয়ে রাস্তার এই পাশ ও পাশ ঘুরে ঘুরে দেখছি। ঢাকা শহরে এসে বুঝতে পেরেছি জীবন যুদ্ধে মানুষকে কতটা লড়াই করে বেঁচে থাকতে হয়। আর আমি সেই লড়াইয়ের মধ্যেই অংশগ্রহণ করতে এই ঢাকা শহরে এসেছি। জীবনের অধ্যায় শিখতে আমার এই নতুন শহরে আসা। আমি গ্রামের একটা সহজ সরল ছেলে। চোখ বন্ধ করলে গ্রামের কথা মনে পড়লে প্রথমেই মনে পড়ে যায় গ্রামের মেঠো বাতাস, গাছপালা, সবুজ পাতায় ঘেরা গ্রামের আঁকাবাঁকা রাস্তা আর পুকুর নালা। এগুলোর কথা মনে উঠলেই কতই না ভালো লাগে। ভালো লাগে যখন বৃষ্টির সময় হালকা করে মেঘ আসে, ঘন ছায়া হয়ে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়ে যায়। তখন কি যে একটা অপরূপ সৌন্দর্য বৃদ্ধি পায় বলে বোঝানো যাবে না। গ্রামের সৌন্দর্য কেউ বুঝতে পারবে না। এই ঢাকা শহরে মনে হচ্ছে আমার নিঃশ্বাস নেওয়াটাই খুব কষ্ট হয়ে যাবে, কিন্তু আমাকে যে এখানে আসতেই হতো। আমি যে বাধ্য, কারণ ছোটবেলায় মা বাবা দুজনকে হারিয়ে নিজের চাচাচির কাছে বড় হয়েছি। চাচা এখন অসুস্থ, অনেক কষ্টে আমাকে লালন পালন করে বড় করেছে। আমি চাই এখন আমার চাচা চাচির জন্য আমি কিছু একটা করি, কারণ ওনারা আমার জন্য অনেক কিছু করেছে এবং আমার একটা দায়িত্ব ওনাদের দেখাশোনা করার জন্য। তাই তো চলে এসেছে এই ঢাকা শহরে। চাচা একটা হাতে খাম ধরিয়ে বলেছিল এইটা তার বন্ধুর ঠিকানা, ওখানে গেলে নাকি একটা চাকরির ব্যবস্থা হবে। কিন্তু এই ঢাকা শহরে তো আমি কিছুই চিনি না। যাকে এই কাগজটা দেখাচ্ছি না, তাই তো তাতে তো রাস্তা এপার ওপার আবার ওপার হাঁটতে হাঁটতে লাগলাম। এইভাবে হাঁটতে হাঁটতে কখন যে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই খেয়ালই করিনি। ধাক্কা খেয়ে আমার মোটা ফ্রেমে চশমাটা নিচে কোথায় যেন পড়ে যায়। সামনের দিকে লক্ষ্য করে দেখে হাতের বাঁ পাশে পড়ে আছে। সামনে থেকে কুড়ে নিয়ে চশমাটা চোখে লাগাতেই মেয়েটা আমার দিকে রাগে চোখে তাকিয়ে কিছু বলবে। এই ঢাকা শহরে এত সময় ধরে হাঁটছি, কিন্তু একটা মেয়েকেও দেখিনি সুশীল সুন্দরভাবে কোনো কাপড় চোপড় পরে যে ঘোরাঘুরি করছে। কেউ টপ, কেউ জিন্স পরে দেখলাম ঢাকা শহরের মধ্যে হাঁটাহাঁটি করছে। মেয়েটাকে ভালোভাবে দেখলাম, মেয়েটা একটা সালোয়ার কামিজ পরেছে, হয়তোবা ধনী পরিবারের মেয়ে দেখে মনে হচ্ছে। চোখগুলো অনেক টানা টানা, হরিণের মতো দেখে অনেক সুন্দর লাগছে। আমি তো মনে হয় গ্রামের মধ্যে এত সুন্দর মেয়ে দেখিনি। মুখটা গোলগাল, ঠোঁটের মধ্যে একটা তিল আছে। আর আর যখন রেগে যায় তখন দেখলাম মেয়েটার গালগুলো একদম লাল টকটকে হয়ে যায়। মেয়েটা তড়িঘড়ি করে নিচ থেকে ওঠে, আমি খেয়াল করি। আবার ধাক্কা খেয়ে মেয়েটা অনেকগুলো কাগজ পড়ে যায়। আমি কাগজগুলো উঠিয়ে দিয়ে মেয়েটার হাতে দিলাম। মেয়েটা হাতে দিতে মেয়েটা চিৎকার করে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকলে মানুষ কিভাবে হাঁটাহাঁটি করে? আর চারটা চোখ থাকা সত্ত্বেও আপনি কি চোখে দেখতে পারেন না? আরো দুটো লাগানো লাগবে নাকি? আসলে আমি খেয়াল করিনি, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনি একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলেন, তাই ধাক্কাটা লেগে যায়। আমি আসলে দেখতে পাইনি, আমি তার জন্য খুবই দুঃখিত। এখন তো আমার মনে হচ্ছে আপনাকে গলা টিপে মেরে ফেলি। এমনি তো অনেক দেরি হয়ে গেছে, রাস্তায় অনেক জ্যাম। মনে হচ্ছে আমার আর কাজটা হলো না। আপনাকে মনে হচ্ছে এক্ষুনি আমি মেরে ফেলি। আমার এক্সামে যদি আর 10 মিনিট লেট হয়ে যায় তাহলে মনে হয় আমাকে ঢুকতেই দিবে না। অসহ্য কোথাকার। মেয়েটা একগাদা কথা শুনে ওখান থেকে চলে যায়। বুঝতে পারলাম না দোষটা তো আমার ছিল না, এরপরে এতগুলো কথা আমাকে কেন শোনালো। আমি পড়ে থাকা ব্যাগটা উঠিয়ে একটু জোরে মুছে এরপর সামনের দিকে হাঁটা ধরি। ঢাকা শহরে অনেকে অনেক রকমের কথা, কারো কথা ভালো, কারো কথা খারাপ। এইসব কথা এড়িয়ে গিয়ে আমাকে সামনে যেতে হবে, এটাই বাস্তব। কোথা থেকে যে এসব অসভ্য ছেলেরা আসে আমি নিজেও জানি না। ওদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, শুধু মেয়েদের পেছনেই পড়ে থাকে। এইসব ছেলেদের আমি ভালো মতোই জানি। হাতে কাগজটা নিয়ে আর কাঁধে ব্যাগটা জড়িয়ে এখনও ঠিকানা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ঠিকানাটা এখনও খুঁজে পাচ্ছি না। অনেক কষ্টে একজনকে বলেছিলাম, তখন উনি বলেছিল এই ঠিকানাটা অনেক পুরনো, এই ঠিকানাটা এখন মানুষ চেনে না, এখন এটা নতুন নাম হয়েছে, তাই আপনি চিনতে পারছেন না। পরে লোকটা আমাকে ঠিকানাটা দেয়। ওই ঠিকানাটা অনুযায়ী আমি একটা বাড়ির সামনে যাই। বাড়িটা ডুপ্লেক্স, অনেক সুন্দর বাড়ি, মনে হচ্ছে
কোনো এক ধনীর বাড়ি, কিন্তু চাচা কি করে এই মানুষটাকে চেনে আমি জানি না। আর ওনার কাছে আমি কিভাবে যাব? এমন অবস্থায় ওনার দারোয়ান কি আমাকে ভেতরে ঢুকতে দেবে? চাচা বলেছে ওখানে গেলে একটা চাকরির ব্যবস্থা হবে, তাহলে হয়তো বা চাচার কোনো জানাশোনা লোক হবে। তাই আমি ওই অনুযায়ী ওনার বাড়ির সামনে যেতে দারোয়ান আমাকে দেখে বাধা দিয়ে বলে ওঠে, কি বাবু, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে তো কখনো আগে এখানে দেখি নাই। আর আমার জানা অনুযায়ী শুক্রবার ছাড়া তো ছাড়ে কাউকেই, ফকির মিসকিন যাই হোক, কাউকে টাকা পয়সা দেয় না। আমার গ্রামের কাপড় চোপড় দেখে লোকটা আমাকে এসব বলছে। তখন আমি লোকটাকে বলে উঠি, দেখুন, আপনার কথা ভুল হচ্ছে। আমি এখানে কোনো ভিক্ষা বা অনুদানের জন্য আসিনি। আমি এখানে আপনার স্যারের সাথে দেখা করতে এসেছি। আপনার মাথা ঠিক আছে তো? স্যার দেখা করবে আপনার সাথে? আমি তো কখনো দেখিনি যে এমন কারো সাথে যে স্যার দেখা করেছে। সাথে সাথে দেখা করে আসলে তো অনেকে গাড়ি নিয়ে আসে, আরো দামি গাড়ি, এরপরে স্যুট বুট পরে আসে। আর আপনাকে তো দেখে মনে হচ্ছে কোথাও থেকে আপনি ভিক্ষা করে এসেছেন। দারুণের কথায় একটু রাগ হলো, কিন্তু আমার কিছু করার নেই। এসব রাগ আমি কাউকে দেখাই না। রাগ হলে নিজের মনের মধ্যে পুষে রাখি। দেখুন ভাই, আপনার হয়তোবা কোথাও ভুল হচ্ছে। আমি গ্রাম থেকে এসেছি ওনার সাথে দেখা করতে। আমার চাচা ওনার পরিচিত, তাই সেই সুবাদে আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। সেই জন্যই আমার এখানে আসা। এ ভাই, আপনি যান তো এখান থেকে। আমার মাথা খেয়ে না যেসব, যদি আমার স্যার জানতে পারে তাহলে আমার এমনি চাকরিটা চলে যাবে। আর আমি চাই না আমার ছাদের এত সুন্দর একটা চাকরি চলে যাক। আমার যদি এখানে ম্যাম চলে আসে তাহলে খবর আছে। যান আপনি এখান থেকে, যান তো ভাই। দারুণের সাথে আমার এমন কথার শব্দ শুনে একটা মেয়ে বাসা থেকে নেমে দারুণের কাছে এসে জিজ্ঞেস করে, রফিক ভাই, কি হয়েছে? তুমি গেটের সামনে কার সাথে এমন চিল্লাপাল্লা করছো? আর সিকিউরিটি গার্ড নাই নাকি? ওদেরকে ডাক দিলেই তো পারো। কে তোমার সাথে কি করেছে? মেয়েটার সামনে এসে কথা বলল। তখন মেয়েটা আমার দিকে তাকালো, আমার দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, আপনি কে? আপনি এখানে কি চান? আগে তো কখনো আপনাকে এইখানে দেখিনি। আর আব্বু তো এই সময় কাউকে কিছু দেয়ই না। তাহলে আপনি এখানে এসেছেন কেন? হুম? ম্যাম, আপনার কথা ভুল হচ্ছে। আমি আসলে স্যারের সাথে দেখা করতে এসেছি। মেয়েটার দিকে লক্ষ্য করলাম। মেয়েটাকে কেমন জানি না আমার চেনা চেনা লাগছে। কেমন জানি না মনে হচ্ছে যে মেয়েটার সাথে ধাক্কা খেয়েছি। ওই মেয়েটার সাথে ওর ফেসটা খুব একদম নীল আছে। পৃথিবীতে এরকম চেহারার অনেক মানুষই থাকতে পারে। ওটা এড়িয়ে গেলাম। তখনই মেয়েটা বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একপাশে বসুন। আব্বু কিছুক্ষণের মধ্যেই আসবে। এটা কথাটা বলে ওপরে চলে যায়। তখনই দারোয়ান আমাকে দেখে বলে ওঠে, আমাদের নীরা ম্যাম একটু সহজ সরল, উনি মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে। তাই আপনাকে এমন অবস্থা দেখে উনার মায়া হয়, তাই আপনাকে বসতে বলেছে। আসলে উনি নরম মনের মানুষ, তাই এমন, কিন্তু আমি না। দেখুন প্লিজ, আপনি এমন করবেন না। আমি এখানে ওনার সাথে দেখা করতে এসেছি। অন্য কিছু করার কোনো মতলব আমার মধ্যে নেই। আপনি আমাকে ভুল বুঝবেন না। তখনই দেখলাম একটা গাড়ি চলে আসে গেটের সামনে, আর ফ্রাম হর্ন দেয়। তখনই গাড়ি থেকে একটা মেয়ে নেমে আমার দিকে তাকিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি ওই সময় বুঝেছিলাম, যখনই আমাকে ধাক্কা দিয়েছে ও, তখনই বুঝেছি এই লোকটা সুবিধার না। এই ছেলেটা আমার পিছু করতে করতে আমার বাসা পর্যন্ত চলে এসেছে। ম্যাম, আপনার কথা ভুল হচ্ছে। আমি আপনার বাসায় আসিনি। আমি এখানে স্যারের সাথে দেখা করতে এসেছি। ম্যাডাম, আমি ঠিকই বুঝতে পেরেছি এই লোকটা যে ওর মতলব সুবীরদের না। বেটা কেমন ভাবে তাকিয়েছিল দেখেন না? বেটার গায়ে পোশাক দেখে বোঝা যাচ্ছে মনে হয় একটা ফকির। তুমি একে গেট থেকে ধাক্কা দিয়ে বের করে দাও তো। ম্যাম, আপনি বাসায় যান, আমি ওকে দেখছি। দারোয়ান কথাটা বলে গেটটা খুলে দেয়। তখন মেয়েটাকে গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করে। দারোয়ান এসে আমার ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করতে লাগলো। গেটের সামনে আসতে আমাকে একটা ধাক্কা দেয়। আমি গিয়ে একটা গাড়ির সামনে গিয়ে পড়ি। তখন এই গাড়ি থেকে একটা ভদ্র স্যুটবুট পরা ব্যক্তি গাড়ি থেকে নেমে আমাকে ধরে বলে ওঠে, এ কি, আপনাকে বাসা থেকে ধাক্কা দিয়ে এভাবে কে বের করে দিয়েছে? আর আপনি আমার বাসার মধ্যে কেন এসেছেন? লোকটার এমন কথা শুনে দারোয়ান হন্তদন্ত হয়ে দৌড়ে এসে লোকটার সামনে এসে বলতে শুরু করে, স্যার, ছেলেটাকে আমার সুবিধা মনে হচ্ছিল না, তাই ওকে আমি বের করে দিয়েছি। আর ও কি সব বলছে, আপনার সাথে নাকি দেখা করবে। এমন একটা ছেলে আপনার সাথে দেখা করতে পারে? তুমি চুপ করো রফিক। কখনো কারো পোশাক দেখে যাচাই বাছাই করতে নেই।
কে কেমন, কে কোথা থেকে এসেছে। লোকটা হয়তো বা কোনো বিপদে পড়ে আসতে পারে, আর তুমি তার সাথে এমন ব্যবহার করতে পারো না। কখনো কারো পোশাক দেখে কারো বিচার বিবেচনা করা উচিত না। লোকটার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম যে ওনার ব্যবহার এতটা ভালো হতে পারে। তাহলে চাচা সঠিক একজন মানুষের কাছে আমাকে পাঠিয়েছে, কিন্তু চাচার সাথে ওনার কি সম্পর্ক আমার আজও জানা নেই। আচ্ছা বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এই ঢাকা শহরের না। তুমি কি গ্রাম থেকে এসেছো? কারণ তোমার পোশাক আশাক দেখে তো আমার গ্রামেরই মনে হচ্ছে। জি স্যার, আমি গ্রাম থেকে এসেছি, আর আমি আপনার কাছে এসেছি। আমার চাচা একটা চিঠি আপনাকে দিতে বলেছে, তাই আমি চিঠিটা আপনার কাছে পৌঁছানোর জন্য এসেছি। তুমি গ্রাম থেকে এসেছো, কিন্তু আমার গ্রামে এখন তেমন কোনো মানুষ নেই। একজন মানুষ আছে, সে মানুষটা আমার সাথে কখনো দেখা করতে চায় না। আর আমার জানা অনুযায়ী তার কোনো আত্মীয় স্বজনও আছে বলে মনে হয় না। কিন্তু তারপরও তুমি যেহেতু গ্রাম থেকে এসেছো, আমার কাছে এসেছো, তাহলে কোনো ইম্পর্টেন্ট কাজ হবে। তুমি চিঠিটা দাও, আমি একটু পড়ে দেখি ওখানে কি লেখা আছে। ভদ্রলোকটা আমার হাত থেকে চিঠিটা নেয়, আমাকে আমার উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা চলো, আমার ভিতরে একটা বাগান বাড়ি আছে, ওখানে চলো। ওইটা নিরিবিলি পরিবেশ, ওখানে বসেই কথা বলি। লোকটা সাথে করে আমাকে ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকে তো আমি পুরো অবাক হয়ে তাকিয়ে থাকি, কারণ এত বড় বাড়ি আমি আমার জীবনেও দেখিনি। এত বড় বাড়ির মধ্যে মনে হয় আমাদের গ্রামে 20 থেকে 30টা বাড়ি করা যাবে। ডুবলেস বাড়ির পাশে দিয়ে দেখলাম একটা পুকুর, সাথে সুইমিং পুলের পাশে দেখলাম একটা নিরিবিলি। আমাকে ভদ্রলোকটা ওখানে নিয়ে যায়। ওখানে গিয়ে বসতেই আমার কেমন জানি না গ্রামের সুবাস পেতে লাগলাম। ওখানের মধ্যে পরিবেশটা এত সুন্দর যে মনে হচ্ছে বইয়ের পাতার মধ্যে আমি ডুবে গেছি। ওই জায়গাটা এতটা সুন্দর যে আমি ওই জায়গা থেকে আর কোথাও যাওয়ার ইচ্ছে নেই। আমার এমন অবস্থা দেখে তখন ভদ্রলোকটা একটু হেসে বলে ওঠে, তোমার জায়গাটা খুব পছন্দ হয়েছে তাই না? এই জায়গাটা আসলেই অনেক সুন্দর, আর এই জায়গাটা আমি অনেক টাকা দিয়ে বানিয়েছি। এই পরিবেশটা আমার যখন মন খারাপ হয়, তখন আমি এখানে এসে কিছুক্ষণ বসে থাকি, তখনই আমার মন ফ্রেশ হয়ে যায়। জায়গাটি আসলে মন ভালো করার মতো। এখানে শুধু আমার মেয়ে দুটো ছাড়া আর কেউ আসতে পারে না। তোমাকে নিয়ে এসেছি কারণ আমি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব অস্বস্তি বোধ করছো এই জায়গাটায়, তাই আমি তোমাকে এই নিরিবিলি স্থানে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি পড়ে দেখি কি লেখা আছে। কথাটা বলে ভদ্রলোকটা ওই চিঠিটা খুলে পড়তে লাগলো। ওনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এ কি এমন কিছু লিখেছে যে কথা শুনে ওই লোকটার চোখ দিয়ে পানি পড়ছে? এর থেকে অবাক করার বিষয় যে চাচা এত একজন ধনী মানুষকে কিভাবে চিনতে পারে। চাচা তো এমন কোনো ব্যাকগ্রাউন্ড আমি শুনিনি, এমনকি কখনো বলেওনি। ছোটোবেলা যখন আমি ঘুমাতাম না, তখন চাচা বলেছিল চাচা আগে নাকি অনেক বড় লোক ছিল, আগে অনেক বড় বড় মানুষের সাথে চলাফেরা করতো। কিন্তু ওই সময় গল্প শুনে আমি ঘুমিয়ে পড়তাম, তাদের সাথে অনেক হাসি ঠাট্টা মজা করতাম। চাচা আমার বাপের থেকে অনেক বেশি ছিল। আমি আমার চাচাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, কারণ আমার চাচা আমার বাবার অভাবটা একটু বসে দেয়নি। আমার কোনো চাওয়া আমার চাচা অপূর্ণ রাখেনি, প্রয়োজনে নিজে খায়নি। এরপরে কিন্তু আমার খাওয়ার কোনো কিছুতে কমতি রাখেনি। তখন ভদ্রলোকটা আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাবা, তুমি কি রহিমের ছেলে? তুমি কত বড় হয়ে গেছো। আমি খোঁজ নিয়ে শুনেছিলাম রহিমের একটা ছেলেকে লালন পালন করেছে। বাবা, তুমি কি রহিমের ছেলে? উনি আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলল। আমি বুঝে উঠতে পারলাম না যে একজন ধনী মানুষ সাধারণ আমার চাচার কথায় এতটা ভেঙে পড়লো কী করে। হাজারটা কষ্ট মনের ভিতর কেমন জানি ঘুরপাক খাচ্ছে। হয়তোবা ওই তোমার চাচা, কিন্তু উনি তোমাকে নিজের ছেলের মতোই মানুষ করেছে। এই চিঠির মাধ্যমে যা আমি পড়েছি তাই বুঝতে পারলাম যে উনি কখনো তোমাকে ওনার ভাতিজা হিসাবে দেখেনি, সবসময় নিজের সন্তান হিসাবে দেখেছে। এটা ঠিক যে চাচা আমাকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসে, বড় করেছে। আমি হয়তোবা নিজের চামড়া খুলে যদি আমার চাচাকে জুতো বানিয়ে দেই, তারপরেও হয়তোবা ওনার ঋণ পরিশোধ করা হবে না। তাই তো আমি আমার চাচার জন্য কিছু করতে চাই। তোমার চাচার প্রতি তোমার এত ভালোবাসা এবং
কি এত উদার মন দেখে আমি খুবই ইমপ্রেস হয়েছি। আমি সত্যিই বুঝতে পেরেছি যে এতটা আদরের ভালোবাসা দিয়ে তোমাকে কেন রহিম এত বড় করেছে। রক্তের সম্পর্ক ছিল যে বড় সম্পর্ক তোমাদের মাঝে আছে, সে কথাটা আমি পরিস্থিতিতে পড়ে বুঝতে পেরেছি। তোমার হয়তো বা এখন মনে হচ্ছে যে আমার সাথে তোমার চাচার কি এমন সম্পর্ক যে আমি এভাবে কথা বলছি। ওনার কথা শুনে আমি মাথা চুলকে বললাম, হ্যাঁ, আসলে আমারও জানা খুবই ইচ্ছে, কিন্তু আমি এতটুকু জানি যে ছোটবেলায় কখনো চাচা আমাকে আপনার কথা বলেনি। আমি যখন বড় হয়েছি, যখন আমার পড়াশোনা মোটামুটি শেষ, তখনই চাচার কাছ থেকে আপনার কথা শুনেছি, কিন্তু আপনার সম্পর্কে এত কিছু বলেনি। শুধু এতটুকু বলেছে ওনার একজন বন্ধু নাকি ঢাকায় থাকে। ও হয়তো বা কখনো তোমাকে বলতো না আমাদের সম্পর্কের কথা। তাহলে শোনো আমাদের সম্পর্কের বিষয়। তোমার চাচা আর আমি দুজনে বেস্ট ফ্রেন্ড ছিলাম, খুব ভালো বন্ধু ছিলাম। আমরা সব সময় একসাথে থাকতাম। আমাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। তোমার তাছাড়া ছিল দুই ভাই, উনি সবার বড় ছিল। তোমার বাবাকে পড়াশোনার জন্য বাইরে পাঠানো হয়েছিল। এই যে আমার এত অর্থ সম্পদ দেখতে পাচ্ছ, এসব কিছু তোমার চাচার দেয়া। তোমার চাচাই আমাকে ওনার নিজের যে ব্যবসাটা ছিল, ওই ব্যবসাটা দিয়ে চির বিদায় নিয়ে চলে গিয়েছিল। কিন্তু কেন আমার চাচা এমনটা করেছিল, আর কী বা কারণ ছিল? আমাদের কলেজ লাইফ শেষ করে আমরা ভার্সিটিতে উঠে ভার্সিটিতে ফাইনাল এক্সামের সময় একটা মেয়ে নতুন করে আমাদের ভার্সিটিতে অ্যাডমিশন দেয়। ওই সময় অ্যাডমিশন নাই, আমরা বেশ অবাক হলাম। পরে জানতে পারলাম সে সভাপতির মেয়ে। আমাদের সাথে সভাপতির সাথে ঝামেলা ছিল। ওই সুবাদে আমি আর তোমার চাচা দুজনে মিলে প্ল্যান করে আমরা ওই মেয়েটাকে পটানোর চেষ্টা করব। ওই বয়সে তখন আমরা দুজনেই ওই মেয়েকে পটানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমরা তো ওকে পটাতেই পারলাম না। শেষমেশ তোমার চাচা আর আমি দুজনে ওই মেয়েটার প্রেমে পড়ে যাই। শুনতে অবাক হলেও বিষয়টা এমনই হয়েছিল, কিন্তু বিষয়টা আমরা দুজনকে কেউ কাউকে জানাইনি। দুজনেই দুই কথাটা এড়িয়ে চলেছিলাম। ওই মেয়েটার সাথে আমাদের ভালোই সম্পর্ক ছিল। আমরা তিনজন মিলে ফ্রেন্ডের মতোই ছিলাম। কথায় আছে না যে ভালোবাসা যে কোনো একজনের হয়, দুজন মিলে কখনো ভালোবাসা যায় না। আমাদের ক্ষেত্রে এমন হয়েছিল। আমরা দুজন হয়তো বা ওই মেয়েটাকে ভালোবাসি, কিন্তু আমার থেকে ভালোবাসতো তোমার চাচা সব থেকে বেশি। কিন্তু ওই মেয়েটা আর তোমার চাচাকে ভালোবাসতো না, ভালোবাসতো আমাকে। আমি জানতাম না তোমার চাচা যে ওই মেয়েটাকে ভালোবাসতো। যদি জানতাম তাহলে আমি কখনোই ওই মেয়েটাকে ভালোবাসতাম না। ওই মেয়েটাকে তোমার চাচা কখনোই বলেনি ওই ভালোবাসার কথা, কিন্তু আমি ওই মেয়েটাকে বলে ফেলি আমার ভালোবাসার কথাটা। মেয়েটাও গ্রহণ করে নেয়। আমরা দুজনেই চুটিয়ে প্রেম করি। এই কথাটা তোমার চাচার অজানা। আমার ফ্যামিলিতে কেউ ছিল না। তোমার চাচার ছোটোখাটো একটা ব্যবসা ছিল, ওইটা দিয়ে চলতো। তোমার চাচা আমার খরচ নিজে চালাতো। আমি যে ওই মেয়েটাকে বিয়ে করে নিজের ঘরে আনবো, তাও আমার সামর্থ্য ছিল না, কারণ থাকার মতো আমার ঘর ছিল না, আর খাওয়ার মতো টাকা ছিল না। আমি তোমার চাচার উপর ভর করে ঢাকা শহরে থাকতাম। একদিন ওই মেয়েটার বিয়ে, তখন আমি তোমার চাচার কাছে সব কিছু খুলে বলি। তখন তোমার চাচা জীবনের ঝুঁকি নিয়ে ওই মেয়েটাকে বিয়ে বাড়ির থেকে পালিয়ে এনে আমার কাছে দিয়ে দেয়। এরপর শেষ ওই রাতে আমাকে তার ব্যবসা বুঝিয়ে দিয়ে বলেছিল তার খোঁজ না নিতে। যদি কখনো তার খোঁজ নেই তাহলে সে আমার মরা মুখ দেখবে। এমন কথায় আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে কেন এমন কথাটা বলেছে। পরে আমি জানতে পারি আসল কাহিনীটা। তোমার চাচা যে ওই মেয়েটাকে ভালোবাসতো, আমি ওই দিনের পরে জানতে পারি যে কী কারণে কথাটা বলেছিল। পরে আমি শুনি তোমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি আর খোঁজ পাইলাম না, কারণ তোমার চাচা গ্রামে চলে যায় তোমাকে নিয়ে। এরপর থেকে আজ এই প্রায় 25 বছর পর তোমাকে দেখলাম, তাই খুশিতে কান্না চলে আসছে। এতটা বেদনা আর যন্ত্রণা নিয়ে আমাদেরকে নিয়ে বেঁচে আছে, আমাদের বিন্দু পরিমাণও বুঝতে দেয়নি ওনার মনের মধ্যে কতটা ঝড় আর কষ্ট বেড়ে গিয়েছে। আমি এসব কথা ভাবছি, তখনই আমাকে বলে ওঠে, জি স্যার। শোনো, তুমি আমাকে একদম স্যার বলবে না, এখন থেকে আঙ্কেল বলে ডাকবে। আর চলো, আমি তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিয়ে
আর আমার মেয়ে দুটোর মনে হয় চলে এসেছে। তাদের সাথে তোমার পরিচয়টা করিয়ে দিই। তোমার অনেকটা পরিবর্তন হওয়া উচিত, কারণ তোমার এমন জামা কাপড় এই ঢাকা শহরে চলে না। এসবগুলো চেঞ্জ করতে হবে। আঙ্কেল ওনার সাথে করে আমাকে ওনার বাসায় নিয়ে যায়। বাসাটা দেখে তো আমি পুরো অবাক হয়ে যাই, কারণ বাসাটা ডুপ্লেক্স আর এতটা সুন্দর যা আমার জীবনেও দেখেনি। তখনই দেখলাম সবার মধ্যে ওই সময় যে মেয়েটা এসেছিল ওই মেয়েটা বসে আছে। তখন ওই মেয়েটা আমাকে দেখে বলে ওঠে, বাবা, এই ছেলেটা কি? এই ছেলেটাকে দেখেছিলাম যে বাইরে বসেছিল আর তোমার জন্য অপেক্ষা করছিল, তোমার সাথে দেখা করতে চাই। আমি ভেবেছিলাম হয়তোবা তোমার কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য এসেছে, কিন্তু পরে বলেছে তোমার সাথে দেখা করতে চাই। ছেলেটা কি? ওকে তো আমি ঠিকই চিনতে পারলাম না। জি আসসালামু আলাইকুম আপু, আমি হচ্ছি নিলয়। আরে বাবা, সালাম দেওয়া লাগবে না। বাবা, ওনাকে দেখে তো খুবই সহজ সরল মনে হচ্ছে। আর তোমার সাথে ও কি? আর গ্রামেও তো আমাদের কোনো আত্মীয় থাকেই না। সন্ধ্যা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বন্ধু। সন্ধ্যা, এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বন্ধু। আমি তোদেরকে বলেছিলাম না, আমার একটা বন্ধু ছিল যে আমার জীবনের থেকেও বেশি হয়েছে, তারই ছেলে। তার মানে উনি হচ্ছে রহিম আঙ্কেলের ছেলে? কিন্তু তুমি তো বলছিলে ওনার কোনো ছেলে নেই, অথবা কোনো সন্তানই ছিল না। ওনার ওনার কথা তুমি বলছিলে? হ্যাঁ, কিন্তু ওনার ভাইয়ের ছেলে ছিল, আর ওর বাবা মারা যাওয়ার পর থেকে উনি ওকে লালন পালন করে আর ওনার নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসে বড় করে। বাবা, তোমাকে তো পরিচয় করিয়ে দেওয়া হলো না। ও হচ্ছে আমার ছোট মেয়ে নীরা। জি, আমার নাম হচ্ছে নীরা। ও তোমার তো কথা বলতেই ভুলে গিয়েছিলাম, তুমি তো এবার শেষ ফাইনাল ইয়ারে। আমি তোমাকে এখানে একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব। নীরা যে ভার্সিটিতে পড়ে ওখানে তোমাকে ভর্তি করিয়ে দিব। নিরালু, আর 1 বছর আগে গ্রাজুয়েট কমপ্লিট হয়, তোমরা দুজনে তাহলে একসাথে পড়বে। আর আঙ্কেল কিছু বলবে তখনই উপর থেকে কেউ এসে বলে ওঠে, বাবু, তুমি কার সাথে কথা বলছো? আমি মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখি মেয়েটা আর কেউ না, ওই সময় যার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম রাস্তায়, তাদেরকে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার কথা বলেছিল। এটা আমাকে দেখে বলে ওঠে, বাবা, এই ছেলেটা এখানে কি করছে? আর দারোয়ান রফিক কোথায়? কি করে ঢুকতে পেরেছে ও? আমার বাসা পর্যন্তও ঢুকে গেছে। ওর জন্য আমি আমার এক্সামে যেতে পারিনি। আজকে আমার দায়িত্বের মধ্যে ছিল, কিন্তু আমি যেতে পারিনি। মা, তুই একটু শান্ত হ। বিষয়টা হয়েছে কি একটু আমাকে খোড়া করে বল তো, তোর আবার কি করেছে? আরে বলো না, রাস্তার মধ্যে খাম্বার মতো দাঁড়িয়েছিল, তখনই আমি ধাক্কা খেয়ে পড়ে যাই। আর ওর সাথে কথা বলতে বলতেই দেরি হয়ে যায়। সেজন্যই তো আমার প্রিন্সিপালের কাছে অনেক কথাও শুনতে হলো। তুমি তো জানো তোমার বন্ধু ওই লোকটা কতটা ডেঞ্জারাস। সে কলেজের টিচারদেরকেও মাফ করে না যদি একটু ভুল হয়ে থাকে। আর আমাকে তো আর মেয়ের মতো শাসন করবে। অন্য কাউকে করবে হোক বা না করুক, আমাকে ঠিকই করবে। আর এটার পারমিশন তো তুমি দিয়ে দিয়েছো। যা হয়েছে হয়েছে, ও সবার বলে লাভ নেই। ও হচ্ছে ওই যে তোর রহিম আঙ্কেলের ছেলে। তখন ওই মেয়েটা সব কিছু খুলে বলে। তখনই আঙ্কেল বলে, নিলয়, এটা হচ্ছে আমার বড় মেয়ে নীলা, আর নীলা এ হচ্ছে নিলয়। আর হ্যাঁ নিলয়, তুমি যে ভার্সিটিতে যাবে আর যেখানে আমি অ্যাডমিশন তোমাকে করিয়ে দিব, সেখানে ওই কলেজে নীলা হচ্ছে প্রফেসর। ও তোমার কলেজের ইংলিশ টিচার হয়ে ক্লাস নিবে। ও আচ্ছা, তাহলে ও তোমার বন্ধুর ছেলে, বুঝলাম। যাই হোক, অনেক দূর থেকে এসেছে, এখন ওকে রেস্ট করতে দে। আর হয়েছে কি, ওকে তোরা শপিংয়ে নিয়ে যাস, ওই জামা কাপড় লাগবে ওর। তাহলে চলো বাবা, আমি তোমাকে তোমার ফোনটা দিয়েই দিই। আঙ্কেল আমাকে উপরে তোলা নিয়ে যায়। ওখানে একটা রুম দেখায়। আমি রুমের ভিতরে প্রবেশ করে তো হাঁ করে তাকিয়ে এটা দেখছি, কারণ এত বড় রুম আমি তো জীবনেও কখনো দেখিনি। রুমের মধ্যে সব কিছু সেট করা, ওয়ারড্রোব আছে এবং সব কিছু আছে। সামনে একটা টিভি আছে, মনে হচ্ছে কোনো লাক্সারি বাড়িতে আমি। আঙ্কেল চলে যাবে তখনই পেছন থেকে আমি বলে উঠি, আসলে আঙ্কেল, আমি তো এখানে থাকার জন্য বা পড়াশোনা করার জন্য এইসব সুখ শান্তি মিলে তার জন্য আসিনি। আপনার কাছে এসেছিলাম একটা চাকরির জন্য। আমার চাচা এখন কোনো কাজ করার মতো নেই, ওনার বয়স হয়েছে আর উনি অসুস্থ।
আর আমি চাই কিছু একটা করতে। বাবা, আমি তোমার কথা ঠিক বুঝতে পেরেছি। আমি জানি তুমি এখানে কেন। যাই হোক, তুমি চিন্তা করো না। আর তুমি গ্রাজুয়েটটা কমপ্লিট করো। আমি প্রতি মাসে তোমার চাচার জন্য টাকা পাঠাবো। তোমার কাছে যদি কল করে তাহলে বলবে তোমার চাকরি হয়ে গেছে। আর আমি তোমার অ্যাকাউন্ট থেকে তোমার চাচার কাছে টাকা পাঠাবো। তুমি পড়াশোনা করো। আমি এতটুকু আমার বন্ধুর জন্য করতেই পারি। আর তুমি আমার জন্য কেউ না, তুমি আমার আপন মানুষেরই মতো। তোমার গ্রাজুয়েট কমপ্লিট হলেই আমি তোমাকে ভালো একটা পোস্টে জব দিব। তুমি চিন্তা করো না, আগে তুমি পড়াশোনাটা শেষ করো। কথা বলে উনি চলে যায়। আমি আর কিছু বললাম না। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে বসতেই তখনই আমার হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকেই দেখে চাচা কল করেছে। ফোনটা রিসিভ করতে ওবাস থেকে চাচাকে সালাম দিতেই চাচা বলে ওঠে, বাবা, তোর তো দেখি খোঁজ খবর নাই। তুই কি ঠিকানা অনুযায়ী পৌঁছেছিস কিনা আমাকে তো এখনো কল করিস না। তোর চাচি তো চিন্তায় হয়রান হয়ে গিয়েছে, তোর কোনো খোঁজ খবর নেই। না চাচা, আমি মাত্র আসলাম আর আমি ফোন দিতে ভুলে গিয়েছিলাম। আসলে ওনার ঠিকানাটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে খুঁজে বের করেছি। তাহলে তুই ঠিকমতো ওর কাছে গিয়েছিস তো? তোমার কথা অনেকবার জিজ্ঞেস করেছিল, আমি কিছু বলতে পারিনি। তুমি আমাকে বারণ করেছো, তাই আমি কিছু বলিনি। দাদা কেমন জানি গম্ভীর হয়ে চাচা কেমন জানি গম্ভীর হয়ে যায়, কোনো কথা বলে না। ওই কথা বাদ দে। তখন চাচা বলে ওঠে, ওইসব কথা বাদ দে, এখন বল তোর চাকরিটাও দিয়েছে কিনা। যদি না দে তুই এখনই চলে আয়। কি বলো চাচা? উনি না তোমার চিঠিটা পাওয়া মাত্রই আমাকে একটা চাকরি দিয়ে দেয়। উনি বলেছে ওনার অফিসে আমাকে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমার আর কোনো চিন্তা রইল না। এখন আমার একটা ইচ্ছে, তোকে বিয়ে দিয়ে আমি আমার নাতি নাতনির মুখ দেখব। এটাই আমার শেষ ইচ্ছা। তোমাকে না বলেছি এসব কথা একবারও বলবে না? তুমি এসব কেন বলছো? শেষ ইচ্ছা মানে কি? তুমি সারা জীবন বেঁচে থাকবে আমার কাছে, ঠিক আছে? আর একটা বারও এসব কথা বলবে না। আরে বাবা, বলবো না বলবো না, এত রাগ করছিস কেন? আমার এখনো বয়স হয়েছে, আর কত, এই 16 বা 17। বুইড়ার ভীমরতি হয়েছে। আমার কাছে ফোনটা দাও, আমি আমার পোলার সাথে কথা বলবো। বাবা নিলয়, তুই খাওয়া দাওয়া করেছিস? কখন গিয়ে পৌঁছেছিস? আমি মাত্র এসেছি আর এখন খাবো। আর হ্যাঁ, চাচাকে কিন্তু ঠিকমতো ওষুধ দেবে, ওনাকে কিন্তু খেতে বলবে, নয় কিন্তু খবর আছে। না, এখন তো সবকিছু চাচার বলবি, আমার তো কোনো খোঁজ খবরই নিবি না। তোমরা না সবসময় বাচ্চাদের মতো করো। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসব। এখানে কাজটা হয়ে গেলে আমি আবার তোমাদের কাছে আসব। এরপরে আমি এখানে একটা বাসা নিয়ে তোমাদেরকে নিয়ে আসব। আর হ্যাঁ নিলয়, তুই কিন্তু নিজের যত্ন নিবি, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নয় কিন্তু তোকে মাইর দিব। চাচার সাথে আর কিছু সময় কথা বলে কলটা কেটে দেই। তখনই নীরা রুমে প্রবেশ করে। আমি কি প্রবেশ করতে পারি? হ্যাঁ, আসবে না কেন? এটা আপনাদের বাসা, আপনি যখন এসে তখন আসতে পারেন। এখানে তো আমার অনুমতি নেওয়ার কিছুই নেই। আপনি না অনেক সহজ সরল, কথা বোঝেনি না। গ্রামে থাকেন তো, তাই ঢাকার কিছুই জানে না। আপনাকেই শিখাতে হবে। আমি মানুষের সাথে কখনো এতটা মিশিনি, তাই আমার এতটা অভিজ্ঞতা নাই তার সাথে কিভাবে কথা বলতে হয়। আচ্ছা, আপনাকে একটা কথা বলতাম। আপনি যদি কিছু না মনে করেন তাহলেই বলতাম। হ্যাঁ বলেন, সমস্যা নেই। কি বলতে চান? আপনার চোখগুলো না একদম বিড়ালের মতো। আমার কাছে আপনার চোখগুলো খুবই ভালো লাগে। কিন্তু আপনি তো একদম গ্রামের মতোই চলেন। আপনাকে যদি সুন্দর করে একটা জামার প্যান্ট পরানো হয় তাহলে আপনাকে দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম লাগবে। আচ্ছা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। হ্যাঁ আছি তো, প্রশ্ন করতে আসেন। আমি তো আর আনসার দিতে আসি। হ্যাঁ আছি তো, আপনি তো প্রশ্ন করতে আছেন আর আমি তো আনসার দিতে আসি। তাহলে আবার জিজ্ঞেস করার কি আছে? আপনি না আসলেই একটা বোকা ছেলে। আচ্ছা বলেন তো, আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমি কখনো কোনো মেয়ে মানুষের সাথে কথা বলি না, এবং কি আমি কোনো মেয়ে বান্ধবী বা ফ্রেন্ড এগুলো কোনো কিছুই রাখি না। আমি সবসময় একা থাকতে পছন্দ করি। তাহলে তো ভালোই। এই যুগের মধ্যেই ভালো ছেলে পাওয়া খুবই কষ্টের। আমাদের ঢাকা শহরের মধ্যে তো ছেলেদের কথা বললেই একদম পাপ। ওদের একটা ছেলে তো কম করে হলেও 2-4টা গার্লফ্রেন্ড থাকেই। আমি নীলার সাথে কথা বলছিলাম, তখনই রুমের মধ্যে দেখলাম নীলা প্রবেশ করলো। কিরে, তুই এখানে কি করছিস?
তুই যা, তোর পড়তে বস। আপু, সবসময় তো করি, তুমি আসলে শুধু পড়াই বলো। উনি গ্রাম থেকে এসেছে, তাই আমার জানতে ইচ্ছে যে গ্রামের মধ্যে কি কি আছে, তাই আমি ওনার সাথে কথা বলছি। এত কথা বলার প্রয়োজন নেই, তুই যা, তোর রুমে যা। দূর, কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা নিলয়, আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা যাই হোক, আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। ওই সময় ওর ওই ব্যবহারের জন্য আমি আসলে দুঃখিত। আমি বুঝতে পারিনি ভুলটা আসলে আমার হয়েছিল। না, সমস্যা নেই, আমি ওটা তো কখনই ভুলে গিয়েছি। আমি ওসব কথা মনে রাখি না। তুমি কি আমার সাথে মজা করছো? আমি আপনার সাথে মজা করব কেন? তাহলে আমি তোমাকে তুমি করে বলছি, আর তুমি আমাকে আপনি করে কেন বলছো? না, আর আপনি আমার সিনিয়র, তাই আমি আপনাকে আপনি বলে সম্বোধন দিচ্ছি। আর বড়দের সম্মান করা আমাদের উচিত। এই ছেলে, এই বেশি কথা বলো না। তুমি আমাকে আপনি করে বলবে না, এখন থেকে তুমি করে বলো। আর তো কি হয়েছে, মাত্র তো 3 বছরের সিনিয়র, এতে কোনো সমস্যা নেই। আর তুমি আমাকে তুমি করেই বলবে, ব্যাস। আর যদি তোমাকে শুনি আপনি করে বলতে, তাহলে কিন্তু তোমার খবর আছে। আর আমার নাম নীলা, নীলা বলেই ডাকবে, ওকে? নীলা আমার গায়ের উপর দিয়ে কথাগুলো বলতে লাগলো। ওর গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগতে লাগলো। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই রাখবো। ও সরি, না না, তুমি বলে ডাকবো, চলবে? গুড বাই। সকাল সকাল রেডি থেকো, আমরা শপিংয়ে যাব। আচ্ছা ঠিক আছে। তখনই আঙ্কেল নিচে আসার জন্য ডাকে, কারণ খাবার হয়ে গেছে। বুয়া টেবিলে খাবার দিয়ে গেছে। তখন আমি আর নীলা নিচে যাই। কিছুক্ষণ পরে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। তখনই দেখলাম কেউ আমার পায়ের মধ্যে খোঁচা দিচ্ছে। আমি ভালোভাবে তাকিয়ে দেখি নীরা। কি হয়েছে, আপনি আসছেন কেন? পানি খাবেন? পানি নিন। ওদের দুই বোনের হয়েছেটা কি আমি বুঝতে পারছি না। আর আমি আর আমার দিকে তাকাতেই একটা চোখ টিপ দেয়। বাবা শোনো, তোমার যদি কোনো সমস্যা বা অসুবিধা হয় তুমি অবশ্যই নীলাকে জানাবে। আর কোনো তোমার টাকা পয়সা লাগলে নীলা তোমাকে দিবে, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, তোমার যা লাগে সব কিছু আমি নীলাকে বলেছি, নীলা আমাকে সব কিছু নিয়ে দেবে। আসলে আমি অফিসের কাজের জন্য সব সময় বাইরে থাকি, তো বাসায়ও তেমন একটা আসতে পারি না। ওদের মা মারা যাওয়ার পর থেকে আমি ওদেরকে এতটা আর আদর যত্নে রাখতে পারলাম না। কথাটা বলে আঙ্কেলের মনটা খারাপ হয়ে যায়। তখন খেয়াল করলাম চুপ হয়ে যায়। আঙ্কেল মন খারাপ করবে না। মানুষের জীবনে ভালো খারাপ অনেক কিছুই আছে, এগুলো নিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়। এগুলো নিয়ে মন খারাপ করলে আরও খারাপ লাগবে। আঙ্কেলের সাথে আর কিছু কথা বলে কোনো রকম খাওয়া দাওয়া করে আমি উপরে চলে যাই। এরপরে একটা ঘুম দেই। সকালবেলা ঘুমিয়ে আসি। তখনই চাচা কল করে ঘুম থেকে উঠিয়ে দেয়, নামাজের জন্য বলে। আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় আসি। বাসায় এসে দেখি এখনও নীলা ঘুমাচ্ছে। কিছু না বলে আমি উপরে চলে যাই। উপরে গিয়ে রেডি হচ্ছি। আজকে ভার্সিটি যেতে হবে, কারণ আঙ্কেল বলেছে আজকে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেবে। প্রায় কিছুক্ষণ পর আঙ্কেল আমার দরজার সামনে এসে বলতে লাগলো, নিলয়, তুমি কি ঘুম থেকে উঠেছো নাকি এখনো ঘুমিয়ে আছো? নীলা তো সব সময় কত বেলা ধরেই ঘুমিয়ে থাকে, তাদের কোনো হিসাব থাকে না। না আঙ্কেল, আমি সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে গিয়েছিলাম। মসজিদ থেকে মাত্র এসে রেডি হচ্ছিলাম। তাহলে তুমি রেডি হও, আমি ওদেরকে ডেকে তুলছি। বুয়া মনে হয় নাস্তা বানিয়ে ফেলেছে। তুমি রেডি হয়ে নাস্তার টেবিলে আসো, আমরা সবাই একসাথে খাবো। একটু সময় পর আঙ্কেল চলে যায়। আমি রেডি হয়ে নিচে আসে দেখি নীলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে আছে। আমি আসতেই নীলা বলে ওঠে, এত সকাল সকাল কেউ ঘুম থেকে ওঠে নাকি? তোমাকে দেখলাম খুব সকালে, তুমি ঘুম থেকে উঠে কোথায় যেন যাচ্ছিলে। তোরা কখনো নামাজ পড়িস না। সকালে নামাজে গিয়েছিল, আর তোদের তো কোনো খবর নেই। তোরা তো নামাজ সব ভুলে গেছিস। নামাজ পড়া তো তোদের এখন মনে হচ্ছে আমার জোর করতে হবে। বাবা, আমি তো নামাজ পড়ি। আজকে একটু ঘুমটা বেশিই হয়ে গেছিল, তাই নামাজ পড়তে পারিনি। তুমি নীরাকে বলো, ও নামাজ পড়ে না, ওকে তুমি বলো না। আপু, শুধু শুধু সবসময় তুমি আমার নামে মিথ্যে কথা কেন বলো? নিজে ডাকার জন্য আমার ওপরে কেন দিয়ে দাও? এখন দুজন
থাম, এরপর আমরা খাওয়া দাওয়া করে তো ওকে নিয়ে ভার্সিটি যেতে হবে, তাই না? আঙ্কেল আমাকে নিয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দেয়, সাথে নীলা আর নীরাও যায়। ভার্সিটির কাছে আসে আমি গাড়ি থেকে নামতে খেয়াল করলাম ভার্সিটির অনেকগুলো লোক আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমার পোশাক আশাক দেখে আমার দিকে এভাবে এলিয়েনের মতো তাকিয়ে আছে। আমি মনে হচ্ছে কোনো প্রাণী। নীলা, আজকে তো তুই ক্লাস করাবি না, তাহলে নিলয়কে নিয়ে যাস শপিং মলে, ওর কিছু জামা কাপড়ের প্রয়োজন আছে, আর আমি প্রিন্সিপালের সাথে কথা বলে আসি। আঙ্কেল আমাকে নিয়ে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। প্রিন্সিপালের সাথে কিছু কথা বলে আমার অ্যাডমিশন করিয়ে দেয়। নীলাকে বলে আমাকে নিয়ে শপিং মলে নিয়ে যাওয়ার জন্য। না আঙ্কেল, আমার সমস্যা নেই, আমার কিছুই লাগবে না। তুমি খেয়াল করেছো ভার্সিটির মানুষেরা, ওই ছেলেগুলো, ওরা তোমার দিকে কিভাবে তাকিয়ে রয়েছে? মনে হচ্ছে তুমি অন্য গ্রহের প্রাণী। বাবা, আমিও নীলার সাথে যেতে চাই, আর নিলয়ের চাওয়া পছন্দ করে দেব আমি। তোকে যেতে হবে না, তুই তোর ক্লাসে যা, আমি ওর সাথে যাচ্ছি। আর তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোর এমনিতেই ক্লাস আছে, সামনে এক্সাম, তোকে মন দিয়ে পড়তে হবে। যা এখন যা। ওটা কর, আমি গেলে এমনটা কি হতো? আমি খেয়াল করলাম আমার সাথে যাওয়া নিয়ে নীলা কেমন একটা বিরক্তি ফিল করছিল। আর অন্য সময় তো নীলার জন্য এমন বিরক্তি ফিল আমি দেখিনি, কিন্তু আমার সাথে যাওয়া নিয়ে ওরা মন বিরক্ত কেন বুঝে উঠতে পারছি না। আঙ্কেল আমাদেরকে এসব বলে উনি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। নীলা আর নিজেদের বাইকটা পার্সিটি থেকে নামিয়ে আমাদের দেখে বলে ওঠে, ওঠো, বাইক চালো, আমি পেছনে বসছি। ওর উত্তরে আমি কেউ তো দেবো কিছু মাথায় ঢুকছে না, কারণ আমি যে কখনো বাইক চালাইনি, আমি তো বাইক চালাতে পারি না। এখন ওকে আমি কি করব? আমি তো হাবলাতের মতো দাঁড়িয়ে আছি। আমার এমন অবস্থা দেখে নীলা আমার দিকে তাকিয়ে আবারও বলে ওঠে, কি হয়েছে, তোমার বাইকে বসছো না কেন? আসলে আমি তো কখনো বাইক চালাইনি, আর আমি তো বাইক চালাতে পারি না, তাহলে আমি কিভাবে সামনে বসে বাইক চালাবো? ছেলে মানুষ বাইক চালাতে পারে না, এটা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আচ্ছা তুমি ওটার পেছনে বসো, আমি চালিয়ে তোমাকে নিয়ে যাচ্ছি। পাশে ধরার মতো একটা জায়গা পেয়েছিলাম, পাশটা ধরলাম। আমি এতটা একটা বাইকে চড়িনি, কিন্তু নীলার স্পিডটা খুবই বেশি। ওর বাইক রাইডিংটা খুবই ভালো মনে হচ্ছে। ও একা থেকে বাইকটা চালায়, ও আগে থেকে বাইকটা চালায়। ও হিসাবে ওর বাইক স্কিলটা খুবই দুর্দান্ত। আমি অন্য কিছু ধরে সামলাতে পারছি না। তখনই আমি নীলার কোমরটা চেপে ধরি। বজ্জাত ছেলে রে বাবা, একদম রোমান্টিকের মতো আমার কোমরটা কিভাবে চেপে ধরেছে। যে জায়গায় আমি ওকে ধরবো সে জায়গায় ও আমারে ধরছে, কিন্তু আমার কাছে ফিলটা খুব ভালোই লাগছে। এমনিতেই ভয় ওর কোমরটা ধরে আছি, তার উপর আমার খুব লজ্জা লাগছে। ও আবার কিছু মনে করে নাকি, আবার বাড়ি থেকে নেমে ঠাস করে দুটা থাপ্পড়ি বসিয়ে দেয় নাকি। প্রায় কিছুক্ষণ পর একটা সামনে শপিং মলের সামনে আসি। শপিং মলের সামনে আসতেই সন্ধ্যা আসতে আমি তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে যাই। আবার এমন অবস্থা দেখে নীলা হেসে বলে ওঠে, আরে তোমাকে দেখে তো মনে হয়েছে তুমি ভয় পেয়েছো, তাই তো তুমি আমাকে এভাবে শক্ত করে ধরে রেখেছিলে। ভয় পাওয়ার কিছু নেই, আমি আসলে এমনভাবেই রাইড করি। সমস্যা নেই, আমি কোনোদিন তোমাকে বাইক চালানো শিখিয়ে দিব। নীলা আমাকে নিয়ে একটা শপিং মলে নিয়ে যায়। ওখানে গিয়ে ওর পছন্দ অনুযায়ী আমার জন্য জামা প্যান্ট কিনতে থাকে। এরপরে ওপরে একটা শর্ট দোকানে যায়। ওখানে গিয়ে আমার জন্য কয়েকটা জুতার স্যান্ডেল নিতে লাগে। অন্য পাশের দোকান থেকে আমার জন্য কয়েকটা সানগ্লাস আর চোখের কয়েকটা পরে চশমা নিতে লাগলো। আর আমার মুখে থাকা মোটা ফ্রেমের চশমাটা বারে বারে এদিক আবার ওদিক দিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম। আমি অনেক বারণ করা সত্ত্বেও আমার একটা কথা শুনলো না। এক গাদা আমার জন্য জামা কাপড় কিনতে লাগলো। ওর ওপর সবগুলো এত দামি যে কি বলবো। আমি আমার জীবনে এত দামি জামা কাপড় কখনো কিনিনি। আরে এখানে তো মাত্র অল্প কয় টাকার জামা কাপড়, বেশি না, মাত্র 40,000 টাকার। আর এখানে সব কিছু ব্র্যান্ডের এবং কি প্রিমিয়াম। আরে কি বলেন যে চলে? 1000 টাকা দিয়ে তো আমার পুরো 1 বছরের খরচ চলে যাবে, আর আপনি তা কিনা শুধুমাত্র খরচ করে ফেলছেন। চুপ করো তুমি, আমি যা করছি তুমি শুধু দেখো। আর এটা শপিং মল, তোমাকে না বলেছি শুধু কলেজ ছাড়া তুমি আমাকে আর কোথাও আপনি করে বলবে না। এরপরও কেন বলছো? ও আচ্ছা, সরি, আমি বুঝতে পারিনি। এখন ঠিক আছে চলো, ও পাশে পার্লার আছে, জেন্টস পার্লার, তোমাকে নিয়ে যাই। পার্লার আবার কি? আরে তোমার এত কিছু বুঝে লাভ নেই তো, তুমি চলো, তোমার চুলগুলো ঠিকঠাক করতে হবে,
এরপর দাড়িগুলোও কমিয়ে দিতে হবে। তোমার যে অবস্থা হয়েছে, আমাকে দেখতে কি একটা বাজে দেখা যায়। চলো, আর একটা মোটা ফ্রেমের চশমা লাগিয়ে রেখেছো, ওটা চেঞ্জ করতে হবে। আমি তোমার জন্য দেখো কয়েকটা পাওয়ার সানগ্লাস নিয়েছি। কথাটা বলে নীলা আমাকে পাশের ওই পার্লার কথাটা বলে নীলা আমাকে পাশের ওই পার্লারটায় নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়া মাত্রই একটা মেয়ে এসে আমাকে একটা রুমে নিয়ে গিয়ে চুল কাটার জন্য যায়। এই যে শোনো না, উনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আর এত ভয় পাচ্ছ কেন? উনি তোমার হেয়ার কাট করে দিবে, উনি হেয়ার স্টাইলিশ। আমার কেমন জানি ভয় লাগছে। আমার আমার কথা শুনে পাশে থাকা সেই সব জেন্টস পার্লারের কর্মীরা ছিল, ওনারা হাসতে লাগলো আমার এমন কর্মকাণ্ডে। আমি একটু লজ্জাবোধ অনুভব করলাম। আমি মাথা নিচু করে রইলাম। তখন নীলা সবার উদ্দেশ্যে বলে ওঠে, এই যে, আপনাদের সমস্যা কি? আপনারা কি কাস্টমারকে এভাবে ট্রিট করেন? আর আপনাদের নামে আমি কমপ্লেন দিব। এখানে আপনারা যেখানে জব করছেন, এটা কার আপনারা জানেন? এটার ওনার কে? আপনারা এগুলো সম্পর্কে কোনো ধারণা আছে? আপনারা কেমন ক্রিয়েট করছেন? তখনই ভেতর থেকে ম্যানেজার এসে নীলাকে দেখে হাত জোর করে ক্ষমা চায় এবং সে বুঝতে পারে যে এই শপিং মলের মালিক হচ্ছে নীলার বাবা, আর বলে ওদের ব্যবহারের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে ওদের কোনো দোষ নেই। ওরা আমার মতো এমন লাজুক ছেলে কখনো দেখেনি যে জেন্টস পার্লারে এসে এমন বিহেভ করে। ও গ্রাম থেকে এসেছে, তাই ওর এমন জিনিসে কোনো অভ্যস্ত নেই, তাই ওর কাছে কেমন যেন লাগছে। আপনারা ওকে সুন্দরভাবে একটা হেয়ার কাট করে। আমি কিছু বললাম না, ওই মেয়েটার সাথে গেলাম। তখন মেয়েটা আমাকে একটা রুমে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে আমার চুলগুলো কাটতে লাগলো। আর চুল কাটার সময় আমার যেন ঘুম চলে আসে। আমি যখন ঘুম থেকে উঠি আমার আয়নার দিকে তাকাই, আমি তো মনে হচ্ছে আমাকে আমি চিনতে পারছি না। এটা কে? আমি তো আমাকে বিশ্বাসই করতে পারছি না। এটা কি আমি? আমাকে এত সুন্দর লাগছে, আমি তো কিছুই বুঝতেছি না। এটা আমি নাকি আমার মতো কোনো একটা ছবি। তখন দুটো ছেলে আমাকে একটা জামা দিয়ে যায়। বুঝতে পারি নীলা যে জামাগুলো আমার জন্য কিনেছিল এগুলো দিয়ে যায়, আর একটা স্যুটও দিয়ে যায়। এগুলো পরার জন্য একটা রুমে আমাকে নিয়ে যায়। এরপর ওরা চলে যায়। আমি আমার মতো করে সুন্দর করে ওই শার্ট প্যান্ট আর সুজুতা পরে সানগ্লাস চোখে দিয়ে বের হতে আমি যতটুকু ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর লাগছে। আমি তো একদম ফিদা হয়ে গেলাম। আমার কাছে তো মনে হচ্ছে যেন কোনো তামিল সিনেমার নায়ক আমার সামনে দাঁড়িয়ে আছে। নীলা আমার দিকে হা করে তাকিয়ে রইল। আমি এটা দেখে ওর উদ্দেশ্যে বলে উঠলাম, আমি এসবের কখনো কমফোর্টেবল না। আপনি এভাবে হা করে তাকিয়েছেন কেন? কই কিছু না তো। তোমাকে কি হ্যান্ডসাম লাগছে এখন? যে কোনো মেয়ে তোমাকে দেখলে একদম ফিদা হয়ে যাবে। এখানে তো অনেক সময় খেয়ে ফেলেছো, এখন তো বাসে যেতে হবে। ও হ্যাঁ, ঠিকই বলেছ। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। মার্কেটের মেয়েগুলো হা করে নিলয়ের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কোনো ছেলে আর কখনো দেখেনি। অবশ্য তাকানোর কোনো কারণ দেখছি না, কারণ ওকে এখন যে স্মার্ট লাগছে, পুরো মার্কেটের মধ্যে এমন কোনো হ্যান্ডসাম ছেলে নেই। বুঝতেছি না, আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি রেগে আছেন। কিছু কি হয়েছে নাকি? এখনো কিছু হয়নি, যে কোনো মুহূর্তে হতেও পারে। আপনি চলেন তাড়াতাড়ি, বাসায় যাব। আপনার কিছুই আমি বুঝতে পারছি না। কখন কি হয় আমি তো আসতে চাই না এখানে। আপনি নিয়ে এসেছেন, আবার আপনার রাগ হচ্ছে? এই, এত কথা বলেন কেন? চলেন না, মাথা গরম হয়ে যাচ্ছে। আর এত সুন্দর করে সাজানোর কি আছে? আমি কি আবার কিছু বলেছি নাকি? না, আমি কিছু বলিনি। বলছি তাড়াতাড়ি হাঁটুন, বাসায় যেতে হবে। হ্যাঁ চলুন। আমি বাইকে বাসার উদ্দেশ্যে আমরা দুজন রওনা দিয়ে একটু সময় পর বাসায় চলে আসি। বাসায় আসে দেখি নীরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। কিরে নীরা, তুই এখানে বসে কি করিস? আর এভাবে নীলার দিকে তাকিয়ে আছিস কেন? বাসায় যা। নিলয়, তোমাকে যে হেব্বি লাগছে, মনে হচ্ছে কোনো তামিল সিনেমার সুপারস্টার। তোমাকে দেখলে তো যে কোনো মেয়ে ফিদা হয়ে যাবে। বলতে গেলে তোমাকে দেখে তো আমি নিজেই ক্রাশ খেয়ে গেলাম। এই, আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই কি সব বলছিস? এক্ষুনি তুই রুমে যা, তোর পড়া আছে না? নীলা ফটো আগে এমন ছিল না। আমি নিলয়ের সাথে কথা বললি নীলা আপু এমন করে কেন? নীলা ভূত কখনো কোনো ছেলেকে ভালোবাসেইনি। তাহলে কি নীলা আপু নীলার প্রতি দুর্বল? না, এটা হতে পারে না। নীলা আপু ওকে ভালোবাসতে পারেই না, কারণ আমি নিজেকে ভালোবেসে ফেলেছি। আর আমি হৃদয়ে আমাকে ছাড়া আর কাউকেই হতেই দেব না।
তুই আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? এখনো রুমে যাসনি তুই? আমি বুঝতেছি না ওরা দুই বোন এমন করছে কেন। আমি যতটুকু জানি ওরা দুই বোন নাকি এখনও ঝগড়া করে না, কিন্তু এখন আমি আসার পরে তো দেখছি দুজনের সাথে দুজনের ঝগড়া করছে। এর মধ্যে আঙ্কেল চলে আসে। আঙ্কেল নিচে আসতে আমাকে দেখে বলে ওঠে, বা নিলয়, তোমাকে তো এখন বেশ লাগছে, খুব ভালো মানিয়েছে। এখন তো কোনোভাবে মনে হচ্ছে না যে তুমি গ্রাম থেকে এসেছো, মনে হচ্ছে শহরের কোনো প্রিন্স। বাবা, তুমি এত তাড়াতাড়ি যে অফিস থেকে চলে এসেছো, কোনো সমস্যা হয়েছে নাকি তোমার শরীর খারাপ? আরে মা, আমার শরীর মন সব কিছু ঠিক আছে। আসলে আগামীকালকে একটা পার্টিতে যেতে হবে, আমার বন্ধুর মেয়ের জন্মদিন। ওই পার্টিতে আমাদেরকে ইনভাইট করেছে, ওই জন্য আমি তোদেরকে বলতে এসেছি। এখন বল, তোরা কে কি পরবি? আমি কল করে বলে দিচ্ছি, পরে সব কিছু নিয়ে আসবে। নিলয়, তোমার কিছু লাগবে নাকি? তাহলে কল করছি, ওরা তোমার জামা কাপড় নিয়ে আসবে, তোমরা যা পছন্দ তা নিয়ে নিও। না আঙ্কেল, এমনিতেই নীলা আমাকে জানিয়ে দিয়েছে, তাই আমার মনে হচ্ছে পুরো বছর চারেক চলে যাবে। এত জামা কাপড় আমি জীবনে কখনো দেখিনি, আবার এত জামা কাপড় প্রয়োজনও নেই। আর এমনিতেই শাড়িতে নারী মানায়, আর পুরুষে পাঞ্জাবিতে। আমার কথাটা শুনে নীলা আর নীরা দুজনেই একসাথে আঙ্কেলের উদ্দেশ্যে বলে ওঠে, বাবা, আমি শাড়ি পরবো। তুমি সারা বেলাকে বলো শাড়ি দিয়ে বাসায় যেন চলে আসে। বাবা, তুমি আমার জন্য শাড়ি আনতে বলো, আমিও শাড়ি চুজ করব। আমি পার্টিতে শাড়ি পরেই যাব। বাবা, তোরা তো কখনো শাড়ি পরিস না। শাড়ি পরতে বলতে গেলে তো তোরা পারিস না। শাড়ি পরার জন্য কতবার যে তোদেরকে বলেছে, তার কোনো হিসাব নেই। এখন তোরা নিজে থেকে বলছিস শাড়ি পরবি। হ্যাঁ বাবা, তোমাকে যা বলছি তাই করো। তখন আঙ্কেল হ্যাঁ সম্বোধন দিয়ে ওখান থেকে চলে যায়। আমার শরীরটা খুবই ক্লান্ত লাগছিল, তাই আমি উপরে গিয়ে রেস্ট করতে থাকি। ক্লান্ত শরীর নিয়ে আমি শুয়ে পড়ি। তখনই নীরা এসে আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, এই নিলয়, ওঠ না, শাড়িটা একটু পছন্দ করে দাও না। আমি উপরে এসে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমরা নিচে শাড়ি দেখো, আমি বলে দেব কোনটা মানাবে। নীলার থেকে ইশারা দিয়ে বলে কোনটা নিব। আমি নীলাকে ইশারা দিয়ে নীল শাড়িটা দেখিয়ে দিয়ে নীলা ওই শাড়িটাই নেয়। নীলা এই বিষয়টা দেখেনি। তখন নীলা আমাকে একটা চোখ টিপ দিয়ে বলে, শাড়ি কোনটা নেওয়ার জন্য। আমি ওকে হলুদ রঙের শাড়িটা দেখিয়ে দিই, ও হলুদে শাড়িটা নিয়ে নেয়। আমি ওদের দুজনে কাণ্ড কারখানা কিছুই বুঝেছি না, ওরা আমাকে নিয়ে এমন করছে কেন। ওদেরকে শাড়ি পছন্দ করে দিয়ে আমি নিচে আসবো, তখনই দুজন দুই হাতে দুটো পাঞ্জাবি নিয়ে আমার কাছে এসে বলতে লাগলো, এই পাঞ্জাবিটা আমি তোমার জন্য নিয়েছি, এ নাও, এটা তুমি পরে আমাদের সাথে যাবে। আমিও তো তোমার জন্য একটা পাঞ্জাবি পছন্দ করেছি, তুমি এটা পরে আমার সাথেই যাবে। তুই আবার এটা কখন নিলি? তোকে এত কিছু করতে কে বলেছে? এতবার আমি ভালো না? আমি তোর বড়, হাত তুই কি বুঝবি এসবের? আপু, আমি তোমার থেকে এখন বেশি বুঝি। তুমি কেন এমন করছো? আমি নীলের জন্য এগুলো পছন্দ করেছি। নিলয় তোর বড় হবে, ওনাকে ভাইয়া ডাকবি। আমি ওকে ভাই ডাকতে পারবো না, আর তোমাকে তুমি করে বলে কত তোমার ছোট। আমি ওকে অনুমতি দিয়েছি দেখার জন্য, তাই ও ডাকছে, তাতে তোর সমস্যা কি? ওদের কাণ্ড কারখানা দেখে আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। ওরা দুজন আমাকে নিয়ে ঝগড়া করছে। আঙ্কেল থেকে যতটুকু শুনেছি ওরা কখনো ঝগড়া করে না, কিন্তু আমাকে নিয়ে কেন ওরা এমন ঝগড়া করছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের দুজনের একটাও পরবো না, বরঞ্চ তোমাদের পছন্দের যে নীল কালার দিয়েছো ওই নীল কালারের মধ্যে আমার একটা পাঞ্জাবি আছে, ওটা আমাকে অনেক মানায়, আমি ওটাই পরে আসি। তখন নীলা আর নীরা দুজনেই নিজেদের রুমে যায় জামা চেঞ্জ করার জন্য, কারণ কিছুক্ষণ পর আমরা পার্টিতে যাব। আমি আমার রুমে যাই জামা চেঞ্জ করার জন্য। আমি পাঞ্জাবিটা পরে নিচে আসি দেখি নীলা দুজনেই তাদের নিজেদের ড্রেস চেঞ্জ করে নিচে নেমে বসে আছে। আমি তো দুজনের দিকে তাকিয়ে একদম ক্রাশ খেলাম। আমি খেয়াল করলাম ওরা দুজন আমার দিকে হা করে তাকিয়ে রইল। আমি একটু লজ্জা পেলাম। তখন আমি ওদের উদ্দেশ্যে বলে উঠলাম, তোমাদেরকে কিন্তু অনেক সুন্দর লাগছে। সত্যিই বলছো? আচ্ছা বলো তো, শাড়িটা আমাকে মানাচ্ছে নাকি নীরাকে? ওদের দুজনের এমন পাগলামো কথায় আমি যে কি উত্তর দিব নিজেও চাই না। আসলে তোমাদের দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। আমি জানি তুমি যেটা পছন্দ করে দেবে ওটা অবশ্যই সুন্দর লাগবে। নীলার কথায় কেমন যায় না, নীলা একটু বিরক্ত ফিল হয়। তাই নীলা বলে ওঠে, আব্বু গাড়ি পাঠিয়ে দিয়েছে, বলেছে ওই গাড়ি করে যাওয়ার জন্য। নিলয় তুমি আমার সাথে যাবে? কেন আপু, আমিও তোমাদের সাথেই আসতেছি, দাঁড়াও।
তুই উপরে গিয়ে আমার ছোট্ট ব্যাগটা নিয়ে আয়, ওখানে ইনভিটেশন কার্ডটা আছে। নীলা একটা আনার জন্য ওপরে চলে যায়। আমি যখনই বাসা থেকে বের হব তখন নীলা আমার শার্টের কলারটা ধরে বলে উঠলো, এই তোমাকে কে বলেছে এত সুন্দর করে সাজার জন্য? তোমার দিকে তো মেয়েরা হা করে তাকিয়ে থাকবে। তো সমস্যা কি তোমার? এখন আমি কি করব? আমি যদি একটু সাজলে যদি এত সুন্দর দেখা যায়, তাতে আমি কি করতে পারি? আর মেয়েরা তাকিয়ে থাকবে। আর আমার তো এখনো বিয়ে হয়নি বা কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে তাকিয়ে থাকলে ক্ষতি কি? অনেক চালাক হয়ে গেছো তাই না 2 দিনের মধ্যে? এখন থেকে তুমি বুঝে নাও তোমার গার্লফ্রেন্ড বউ আছে, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না। আমি ধরলেই হবে নাকি বললেই হবে আমার গার্লফ্রেন্ড থাকতে হবে না? থাকলে একটা কথা ছিল, আমার কিছুই নেই, তাহলে শুধু শুধু ধরে কি লাভ? তাই না? দাঁড়া, আমি দেখাচ্ছি তোর কিভাবে কি করতে হয়। কথাটা বলে নীলা তার চার ঠোঁট আমার ঠোঁটের সাথে একসাথে মিলিয়ে দেয়। এরপরে প্রায় 2 মিনিট পর ছেড়ে দেয়। আর যাওয়ার সময় বলিউডে যে এটার পর আর বলে ওঠে যে এটার পর আর কিছু বোঝানোর বাকি থাকলে এরপর আমি বুঝিয়ে দেব। আমি তো হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে রইলাম। আমার সাথে নীলা এটা কী করলো? তার মানে নীলা আমাকে ভালোবাসে, এই জন্যই আমার সাথে নীলা এমন করে। আমার সাথে নীলা বলতে চাইলে নীলা স্কুল করে কিন্তু নিজেকে ভালোবাসে প্রশ্নটা আমার মধ্যে রয়ে গেল। তখন নীলা এসে বলে ওঠে, কি ব্যাপার নিলয়, তুমি গায়ে দিচ্ছ না কেন? এখানে দাঁড়িয়ে আছো কেন? না যাব, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আমাকে ভালোবাসো তাই তো? তুমি আমার জন্য অপেক্ষা করছো? এই দুই বোনের হয়েছেটা কি? আমাকে নিয়ে কী শুরু করেছে? ওদের দুজনের মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি জাস্ট একটু মিথ্যা কথা বললাম, তাতেই বলেছে আমি ওদেরকে ভালোবাসি। শোনা নিলয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আপুর ভয়ে তোমাকে বলতেই পারি না। আমি এখন বুঝতে পারতেছি তুমি আমাকে ভালোবাসো, আপুর ভাই তুমিও বলতে পারছো না। আমি যদি কোনো ছেলেকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে তুমি। তুমি একমাত্র ছেলে যাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার কথায় কি বলবো নিজেই বুঝে উঠতে পারছি না। ওরা দুজনে কি শুরু করে দিয়েছে। এখানে যদি আঙ্কেল এসব জানতে পারে তাহলে তো আমার অবস্থা টাইট করে ফেলবে। তার উপর আমি এখানে এসেছি একটা কাজের জন্য, ওদের সাথে লুডুর ফুডুর করার জন্য এসেছি নাকি? নিলয়, তোমাদের আবার কি হয়েছে? তাড়াতাড়ি গাড়িতে আসো। আমি আর নীলা দুজনে গাড়িতে উঠে যাই। একটু সময় পর পার্টিতে চলে আসি। পার্টিতে অনেকগুলো মেয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমার দিকে এভাবে তাকাতে দেখে নীলা ওরা দুজনেই জেলাস ফিল করতে লাগলো। এটা আমি ভালোই খেয়াল করলাম। বাড়ির মধ্যে কোনো মেয়ে যদি আমার সাথে এসে বন্ধুত্ব করতে চাইতো তখন নীলা অথবা নীলা দুজনের একজন এসে বাধা দিত আর বলতো ওনার গার্লফ্রেন্ড আছে, ওদেরকে তাড়িয়ে দিত। কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দিত না। ওদের দুজনের কথা কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ওরা দুজন আমাকে নিয়ে কী শুরু করেছে? এইসব দেখে আমার বিরক্তি লাগা শুরু করলো। তাই আমি ছাদের উপরে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম নীলা আমার পিছু পিছু হাঁটতে লাগলো আর ছাদে এসে আমায় বলতে লাগলো, নিলয়, তুমি আমার জুনিয়র, তারপরে এই ভালোবাসা কখনো সিনিয়র জুনিয়র দিয়ে হয় না। সত্যি বলতে আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। যদি আমি কোনো ছেলেকে প্রথম ভালোবেসে থাকি তাহলে সেটা হচ্ছে তুমি। তোমার এই সহজ সরল মন আমাকে বাধ্য করেছে তোমার প্রেমে পড়তে। আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না। তুমি আমার শুরু, তুমি আমার শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমি তোমাকে তোমার ভালোবাসাটা পরে দেব। ওদের হয়েছেটা কি? দুজনে কি আমাকে ভালোবাসে? ওদের কথার কোনো উত্তর আমি দিতে পারছি না। তাই আচ্ছা ঠিক আছে, তুমি এখন তোমার নিচে নিচে যাও, আমি পরে আনসারটা দেবো। ওদের হয়েছে আর কি, হয়েছেটা কি? দুজনেই নাকি আমাকে ভালোবাসে। ওদের কথার কোনো উত্তর আমি দিতে পারছি না। তাই ভাবছি আমি নিজের গ্রামেই চলে যাব। না হলে দেখা গেছে আমার চাচা দুজনেই মান সম্মান খাওয়াতে হবে। আঙ্কেলকে একটা ফোন করলাম। ফোন ধরতেই আঙ্কেল বলে উঠলো, তোমার কি কোনো সমস্যা আছে পার্টিতে বা কোনো প্রবলেম ফেস করছো? তাহলে বলো, আমি এখনই তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি। ওখানে কিছু হয়েছে নাকি? না আঙ্কেল, আমার কিছু হয়নি। আসলে চাচা খুবই অসুস্থ, আমি তাদের কাছে যেতে চাই। তাই আপনি যে কোনোভাবে আমাকে যাওয়ার জন্য ব্যবস্থা করে ফেলেন, আমি এখনই যেতে চাইছি। রহিম অসুস্থ? তাহলে তুমি তাড়াতাড়ি যাও, আমি তোমাকে গাড়ি ম্যানেজ করে দিচ্ছি। তুমি এখনই পার্টি থেকে বের হও, গাড়ি এসে তোমাকে বাসায় নিয়ে যাবে, একদম তোমাকে বাড়ির সামনে গিয়ে দিয়ে আসবে। আর যখন তুমি আসবে আমাকে একটা কল করবে।
আমি এক নীলা আর নীরাকে আমি নীলাকে আর নীরাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম একটা কালো গাড়ি আমার সামনে আসে। আমি গাড়িতে উঠে পড়ে গাড়িটা সোজা আমাদের গ্রামের দিকে নিয়ে যেতে লাগলো। গাড়িটা প্রায় 5 ঘন্টা পর গ্রামে যেতে আমি গাড়ি থেকে নামতে দেখি ঘড়িতে কেবল এখন 8টা বাজে। মানে আমি অনেক সকাল সকাল চলে আসি। আমি তো বাসায় ঢুকতে দুজনে অবাক হয়ে যায়। আমাকে এত সকালে কিছু না জানিয়ে ঢাকা থেকে গ্রামে আসার জন্য। তখনই চাচা আমাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, কিরে বাবা, তোর কিছু হয়েছে নাকি? তুই এত সকালবেলা এমনকি কিছু না জানিয়ে তুই এখানে চলে এসেছিস। একটা কলও তো করতে পারতি, আমি তো এখনই চিন্তায় পড়ে যেতাম। তুই আসবি আমাকে একটা কল করতি, তাহলে তো আমি তোর জন্য অনেকগুলো খাবার এখনই রান্না করে রাখতাম। ঠিক আছে, তুই এখনই বস, আমি তোর 7 বছর ধরে খাবার এখনই রান্না করে দিয়েছি। দেখছো ছেলেটা নাকি কিভাবে শুকিয়ে গিয়েছে। ওকে এজন্য বলেছি তুমি ঢাকায় পাঠিও না। তুমি না কাকার কথা শোনো না। ছেলেটা নাকি কেমন শুকিয়ে গেছে, দেখো মুখটা একদম মনে হয় বাঁকা হয়ে গিয়েছে। মমতা, আমাদের ছেলেকে সারা জীবন আমাদের করে থাকবে? একটু বাইরে গিয়ে ঘোরাফেরা করবে না? দেখো না এখনো কত সুন্দর হয়ে গিয়েছে। এত কিছু জানি না, তুমি চোখে দেখো না আমার খোকা কেমন শুকিয়ে গিয়েছে। তুই বয়, আমি এখনই রান্না করছি। আরে তুমি এত প্যারেশান হয়েও না, মাত্র এসেছে, ফ্রেশ হয়ে নিক, গোসল করে নিক, এরপর না হয় সবাই মিলে একসাথে গল্প করব। আর খাওয়া দাওয়া তো করবই। আমি ফোন করে বলে দিচ্ছি বাইরে থেকে ওর জন্য কিছু খাবার আনার জন্য। তোমাকে একদিন না বলেছি বাইরের কোনো খাবার আমার ছেলেকে খাওয়াবে না, ওর সমস্যা হবে। এমনি তো শরীর হচ্ছে না, এরপরও তুমি চাও ওকে খাবার ঝগড়া করব? এমন দুষ্টুমি ঝগড়া দেখছি। আসলে আমাকে ওনারা নিজের ছেলের থেকেও এতটা ভালোবাসে যে আমি কখনো এটা বুঝে প্রকাশ করতে পারবো না। আরে তোমরা কৌশলটা কি? আমি আসলে সকালবেলা চলে এসেছি। রাতে আমার মনে হয়েছে তুমি অসুস্থ, তাই তোমাকে দেখার জন্য চলে এসেছি। আমার ছেলে বলে কথা, আমি বলেছি না আমার কিছু হবে না। ও জানতে পারবে না, আমি ওকে বলবো না, কিন্তু ঠিকই জানতে পারবে। দেখেছো আমাদের ভালোবাসা কতটুকু? দেখো নাই সেদিন বাজার থেকে যাওয়ার সময় রিক্সা করে আসতে একটা ট্রাক আমাকে ধাক্কা দেয় আর পড়ে যায়। তখনই ও বুঝে যায় এটা হচ্ছে ভালোবাসা। একটু ভয় পেলাম, তাই তাড়াহুড়ো করে আমি হাত পা দেখতে লাগলাম ঠিক আছে কিনা। তখনই চাচি বলে ওঠে, ওই বুড়ার হাত পা দেখা লাগবো না, ওই বুড়া কিছু হইব না। ওনারে বাঁচাতে গিয়ে আমি ব্যথা পাইছি। তোমাকে না বলেছি চাচা তুমি সাবধানে হাঁটাচলা করবে, তারপরে নিজের এত যত্ন নাও না কেন? আঙ্কেল আসার সময় আমাকে কিছু টাকা দিয়েছিল, ওই টাকাটা আমি চাচার হাতে দিয়ে বলি এটা তোমার কাছে রাখো। আরে বাবা, এটা তোর টাকা, তোর কাছে রাখ। আমি তো চাই সবসময় ভালো থাকবি, খরচ কর, আমার টাকার প্রয়োজন নেই। এখন কিন্তু আমার রাগটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আমি কিন্তু চলে যাব বলে দিলাম। এই টাকাটা তোমাকে নিতেই হবে। এটা আমার প্রথম ইনকামের টাকা, তাই আমি তোমাকে দিয়েছি। তুমি যদি না নাও তাহলে আমি এখনই চলে যাচ্ছি। তুমিও না ছেলেটার সাথে কেমন করো? ও তোমাকে এত ভালোবাসে, ওর প্রথম লাইনে থাকা তোমাকে দিচ্ছি। তোমার এতটুকু জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই, দিলে তো ছেলেটার মনটা খারাপ করে। আরে বাবা, আমি তো বলেছিলাম শুধু ওর নিজের জন্য। আরে আমার সোনা ময়না টিয়া ছেলেটা, আয় চাচার কাছে আয়। ছোটোবেলায় আমি সবসময় ঘুমিয়ে যেতাম। আজ যদি একটু ঘুম আসে নাই তা আমি চাচার কোলে শুয়ে পড়ি। কখন যে ঘুমিয়ে যায় নিজেও যায় না। চোখ খুলতে আমি নিজেকে আমার নিজের রুমে দেখি। মনে হয় চাচা আমাকে নিজের রুমে নিয়ে এসেছে। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিচে আসি। নিচে এসে দেখি তো আমার জন্য আমার পছন্দের সবগুলো খাবার রান্না করে রেখেছে। আমি আজকে মন ভরে খেয়েছি। এদের একটু বাইরে হাঁটতে গেলাম। দেখো আমাদের বাড়ির সামনে বড় একটা গাড়ি এসেছে, গাড়ি থেকে একটা লোক আর দুটো মেয়ে নেমেছে। ওদেরকে আমি চিনতে পারছি না, তোমার খোঁজ করতেছে ওনারা কারা। এরপর তোমার নাম ধরেও ডাকছে, আমি ওদেরকে তো কখনো আর দেখিনি। মমতার কথা শুনে ওপর থেকে নিচে নেমে বাইরে এসে আমি তো একদম দাঁড়িয়ে আছি, কারণ কি বলবো কিছুই মাথায় ঢুকছে না। কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই মানুষটার সাথে আমি আরও 30টা বছর আগে দেখা করার শেষ করে দিয়েছি। বন্ধু, হয়তোবা তুই ভুলে গিয়েছিস আমার একটা ভুলের কারণে তুই তো সব কিছু দিয়ে আমাকে শুধরে দিয়েছিস, কিন্তু ভুল ছিল আমার, আমি বুঝতে পারিনি, তাই তো সেই ভুলের মাসুল দিয়েছি 20টি বছর ধরে, কিন্তু তুই একটা বারও বুঝলি না আমার কথাটা। ওপরের দিকে তাকিয়ে চোখগুলো বন্ধ করে একটাবার অনুভব করলাম, এরপর চোখটা নিচের দিকে নামিয়ে চোখের পানিটা মুছে বললাম, রিনা এখন কেমন আছে? আর এই মেয়ে দুটোকে? রেহেনা আর বেঁচে নেই বন্ধু, 20 বছর আগে মারা গিয়েছে।
ওরা তার সন্তান অনেক কষ্টে এই 20 বছর ওদের আমি মানুষ করেছি। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বেয়ে পড়ল। কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না, কারণ 30 বছর পরে এমন একটি কথা শুনবো নিজেও জানি না। হয়তোবা ওই দিনের সিদ্ধান্তটা আমার জন্য অনেকটা কঠিন ছিল, কিন্তু আমি বরাবরই চেয়েছি তুই সবসময় ভালো থাক। রেহেনা আর বেঁচে নেই বন্ধু, 20 বছর আগে মারা গিয়েছে। ওরা তার সন্তান অনেক কষ্টে এই 20 বছর ওদের আমি মানুষ করেছি। মা বাবা ছিল না, তুই একমাত্র আমার ছায়া ছিলি। যদি কারো উপর থেকে সেই ছায়াটা চলে যায়, কেউ কখনো বেঁচে থাকে না। আমিও এমন মুর্দা লাশের মতো হয়ে গিয়েছিলাম। তোকে দিয়ে আমি কিভাবে বলবো তার নিজের কষ্ট আর বেদনার কথা, নিজেও জানি না। মেহরাবের সব দুঃখের কথা শুনে আমার আর নিজেকে আটকে রাখতে পারলাম না। মেহরাবকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। মেহরাব আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্রায় দীর্ঘ 30টা বছর পর মনে হয় দুই বন্ধুর মিলন হয়েছে। তাই দুঃখ কষ্ট আর যত জ্বালা বেদনা আছে সব কিছু একসাথে নিজেদের মধ্যে শেষ করে দিচ্ছি এই অশ্রুর মাধ্যমে। আজ হঠাৎ কি করে আর কোথায় ঠিকানা পেলে? রহিমকে সব কিছু খুলে বলি, সব নিলয় আর নীরা দুজনেরই বিষয়ে। তাহলে কি তুই এটা চাস? আমি জানি তুই ওদের নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসে রাখবি। আমি বাসায় এসে তো অবাক হয়ে যাই, কারণ সকালবেলা দেখছিলাম ঠিক আছে, কিন্তু বিকালবেলা এসে দেখি পুরো সাজানো। আমি চাচার কাছে আসতেই চাচা, চুপ, তুই একটা কথাও বলবি না। তুই নীলা আর নীলার সাথে কি করেছিস আমি কিচ্ছু শুনতে চাই না। এখন তুই যা, গিয়ে পাঞ্জাবি পরে রেডি হয়ে নে, তোর জন্য সবাই অপেক্ষা করছে, কাজে এসে বসে রয়েছে। আমি কিছু বুঝে উঠতে পারছি না। চাচা কখনো আমার গায়ে হাত দেয়নি, আজ কেন দিয়েছে তা বোঝাতে পারছি না। আমি আর কিছু বললাম না, ওপরে নিজের রুমে চলে আসলাম। চাচা এসে বলতে শুরু করে, মেহরাব আমাকে সব কিছু বলেছে, আর নীলা দুজনেই এসেছে, আর আমি সব কিছু চিন্তা করে ভেবেছি তোকে ওদের সাথেই বিয়ে দিব। মানে কি বলতে চাও চাচা? তার মানে আমি দুটো বিয়ে করব? না মানে দুজনকে বিয়ে করব? হ্যাঁ, তুই দুজনকে বিয়ে করবি, এটাই আমার শেষ কথা। আর এর উপর তোর কোনো কথা আছে? আমি তো মনে মনে অনেক খুশি। আমি আর কি বলবো, আমি তো আমার মনের মধ্যে তো লাড্ডু বলছে। দুইটা বউ, তা আবার একটা সিনিয়র আর একটা সমবয়সী। রোমান্টিকতা তো একটু বেশি আছে, তাই আর কিছু বললাম না। ভেতরে ভেতরে আছি, মুচকি মুচকি হাসি, কিন্তু চাচাকে বসে দেয়নি। দেখতে দেখতে বিয়েটা কমপ্লিট হয়ে যায়। চাচা আর আঙ্কেল দুজনে গল্প করছে, আর আমি ছাদে দাঁড়িয়ে আছি। তখনই চাচি এসে আমাকে বলতে লাগলো, এই আহাম্মক কোথাকার, তুই এখনো ছাদে দাঁড়িয়ে আছিস কেন? মেয়ে দুটো বউ সেজে বসে আছে তোর অপেক্ষায়, আর তুই এখানে নবাবের মতো ছাদে দাঁড়িয়ে আছিস। না হলে কিন্তু তোর নলি টলি সবগুলো ফেটে আমি ফাটিয়ে ফেলবো। তুমি এমন করছো কেন? যাচ্ছি তো, এত রাগ দেখালে তো আমার ভয় লাগবে। তুমি আর চাচা মিলে তো দুজন মিলে কি যে শুরু করে দিয়েছো, আমার ওপর অযথা নির্যাতন করা শুরু করে দিয়েছো। যা তাড়াতাড়ি বাসর ঘরে যা, আমরা যেন তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে পারি, তাও আবার একটা না, 2-4টা পারলে 1 ডজন। চাচির কথায় তো আর কিছু বললাম না। লজ্জায় মুখটা লুকিয়ে আমি আমার বাসর ঘরের সামনে এসে পৌঁছালাম। নিজের দরজার সামনে এসে কি করব বুঝে উঠতে পারছি না। তারপরও সব ভয় কাটিয়ে ভিতরে প্রবেশ করলাম। তখন আমাকে দেখে নীলা আর নীরা দুজন খাট থেকে নেমে আমার পা ধরে সালাম করলো। ওই, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে না তো আর? আমরা দুজন সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমরা আমাকে নিয়ে যা শুরু করলে, আমি দুজনকে হ্যাঁ বললে যদি তোমরা দুজন ঝগড়া করো? না, আমরা দুজন পরে জানতে পারি। আমরা আব্বুর থেকে সিদ্ধান্ত নিয়ে তোমাকে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমিও তোমাদের দুজনকে অনেক ভালোবাসি, আর আমার না একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? হ্যাঁ বলো, তোমার কি ইচ্ছে? আমি না একজন ক্রিকেট বানাবো। শয়তান রে, আমি তো সিনিয়র। ফাজিল পোলা, লুচ্চু। ঠিক আছে যাও, তোমাদের আমার বউকেই ঘুমাতে দেবো না। তাই না শয়তান? ঠিক আছে আসো। নীরা চল তো, ওর ইচ্ছাটা পূরণ করে দিই। কিভাবে কি করতে হয়? আপু, ফাজিল লুচু জামাইটাকে একটু দিই। ঠিক আছে যাও, তোমাদের আমার বউকে ঘুমাতে দেবো না। ওয়েট হ্যালো দর্শকরা, কি দেখছেন? হ্যাঁ, লজ্জা করে না আপনাদের? নিলয় ভাইয়ের নীলা আর নীরার কথা শুনতে? আরে ভাই, বিয়ে করেন আর রোমান্স নিচে থেকেই আসবে, বুঝলেন? নীলা আর নীরা দুজন তো আমার উপর দিয়ে সারা রাত ধরে আজ নির্যাতন শুরু করে দিল। সকালবেলা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি নীলা আর নীরা দুজনে
গোসল সেরে এসে চুল ঠিক করছে। দুজনকে একটি টান দিয়ে বুকে জড়িয়ে ধরি। দুজন আবার জড়িয়ে ধরে শুয়ে রইল। ওই শোনো না। কি বলো? ওই নীরা, জান বলো। চলো না, আবারও তিনজন মিলে রাতেরটা করি। শালা লুচু। আবারও শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের ভালোবাসায় কেটে যাক সারাটা জীবন। এভাবেই আপনাদের কাছে দোয়া রইল। গল্পটা কেমন হয়েছে আশা করি বলতে ভুলবেন না। আর কেমন গল্প পছন্দ আপনাদের জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ ফান, খোদা হাফেজ।